নমস্কার, আমি ভূতেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 16 নিয়ে। আজ যে ঘটনা দুটো বলবো সেগুলো আমার পরিচিত কিছু মানুষের সাথে ঘটেছে, আর ঘটনাটা তাদের কাছেই শোনা। তবে ঘটনা দুটোর মধ্যে একটা ব্যাপার কমন আছে, আর সেটা হচ্ছে বিড়াল। ইংলিশে যাকে বলে ক্যাট। আমাদের অতি আদরের কিউট বিড়াল, যদিও তারা দেখতে সুন্দর, আদুরে, মিশুকে স্বভাবের, তবুও ওই বিড়ালকে কেন্দ্র করে কিছু মানুষের জীবনে এমন ভয়াবহ অভিজ্ঞতা আছে যা না শুনলে হয়তো কেউই বিশ্বাস করবে না। তাই চলো প্রথম ঘটনাটা শুনে আসা যাক। এই ঘটনাটা ঘটে গণেশ বিশ্বাসের সাথে। সম্পর্কে তিনি আমার মামা হয়, আমাদের একই গ্রামেই বাড়ি। তার সাথে যখন ঘটনাটা ঘটে তখন তার বয়স 21-22 হবে। তো তিনি একদিন রাতের বেলা বাজার থেকে বাড়িতে আসছিল। বাজার থেকে বাড়ির দূরত্ব প্রায় 1 কিলোমিটার। তবে এইটুকু পথের মধ্যে রাস্তার পাশে বেশ কিছু বাঁশবাগান আছে, আর সেই বাঁশবাগানকে কেন্দ্র করে গ্রামের মধ্যে নানা রকম অলৌকিক ঘটনা প্রচলিত ছিল। অনেকেই নাকি ওই বাঁশবাগানের মধ্যে কাউকে কাঁদতে শুনেছে। নারী, পুরুষ, কখনো বা ছোট বাচ্চা ওই বাঁশবাগানে কেঁদে বেড়ায়, কিন্তু যখন তারা দেখতে যায় সেখানে কাউকেই দেখতে পারে না। আর কেউ কেউ দেখেছে রাতের বেলা হাতির মতো একটা সাদা গরু ওই বাঁশবাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, বাঁশের পাতা ছিঁড়ে খাচ্ছে, কখনো বা চিৎকার করে ডাকছে। দূর থেকে সেটা দেখা গেলেও যখন তারা কাছে যায় তখন কিছুই দেখতে পারে না, সেখানে আর গরু থাকে না। অনেক খোঁজাখুঁজি করেও তারা আর কিছুই খুঁজে পায় না। আর এইসব কারণেই সবাই ওই বাঁশবাগানকে এড়িয়ে চলত। সেই রাস্তা দিয়ে মানুষ খুব কমই যাতায়াত করত। তবে এইসব ঘটনার কথা গণেশ মামা জানত। তিনি এইসব কোনো কিছুই বিশ্বাস করত না। তিনি যা নিজের চোখে দেখে না তা কখনোই বিশ্বাস করে না, সে ভূত হোক বা ঈশ্বর। বরাবরই তিনি এমনই ছিলেন। তবে সেদিন রাতে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তার বাজার থেকে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। তখন প্রায় রাত 12:30 বাজে। তবে তার সাথে বাড়িতে যাবে এমন কেউই ছিল না, তাই একাই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তিনি ওই পথ দিয়ে বাড়ি আসছিল। রাস্তার পাশে কোনো আলো নেই, মেঠো পথ, দুধারে বাঁশবাগান, অন্ধকার রাত। সামনে কে দাঁড়িয়ে আছে সেটাও যেন দেখা যাচ্ছে না। তবে তার কোনো ভয় নেই, তার কাছে মোবাইল ফোনের টর্চ আছে। তার আলো জ্বালিয়ে তিনি দিব্যি বাড়ি চলে আসতে পারবে, তাই আর কারোর প্রয়োজন মনে করে না। তিনি একাই রাতের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। হাঁটতে হাঁটতে যখন বাঁশবাগানের কাছাকাছি আসে তখন গণেশ মামা অনুভব করে একজোড়া পায়ের শব্দ তার পেছনে পেছনে এগিয়ে আসছে। তার মনে হয় তারই চেনা পরিচিত কেউ পেছনে পেছনে হেঁটে আসছে। তিনি ভাবে তারা একসাথে বাড়ি ফিরবে। এটা ভেবে তখনই গণেশ মামা সেখানে দাঁড়িয়ে পেছনের দিকে দেখতে থাকে আসলে কে আসছে। কয়েক মিনিট কেটে যায়, কেউ আসে না। তিনি নিজের মনেই বলে ওঠে, না, কেউ আসছে না, মনের ভুল হয়তো, আমি একাই রাস্তা দিয়ে চলাচল করছি। কথাটা ভাবতে ভাবতেই হঠাৎ করে তার চোখ যায় সামনের বাবলা গাছের গোড়ায়। মৃদু টর্চের আলো সেখানে জ্বালতেই তিনি দেখতে পারে গাছের গোড়ায় একটা কালো বিড়াল বসে আছে। আকৃতি মাঝারি সাইজের, চোখ দুটো চকচক করছে, ম্যাও ম্যাও করে শব্দ করে ডাকছে। তবে এই রাতের বেলা এখানে বিড়াল কি করে এলো
সেটাই যেন সে বুঝতে পারছিল না। তবে তার হাতের টর্চের আলো লেগে বিড়ালের চোখ দুটো আরো চকচক করে ওঠে। বিড়ালটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার মনে মনে ভাবে, হয়তো এই বিড়ালটাই তখন তার পেছনে পেছনে হেঁটে আসছিল। কিন্তু বিড়ালের হাঁটাই কি মানুষের হাঁটার মতো শব্দ হয়? এমন উল্টোপাল্টা ভাবনা দেখে তিনি নিজের উপর হেসে ফেলে। নিজেই বলে ওঠে, এটা তো সামান্য বিড়াল, একে দেখে ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের মধ্যে এমন বিড়াল অনেক আছে, তারা রাতের বেলা ইঁদুর ধরতে বের হয়। কথাটা ভাবতেই গণেশ মামা আর দাঁড়ায় না, সে বাড়ির পথে হাঁটতে থাকে। গণেশ মামা হাঁটতে হাঁটতে কিছুটা পথ এসেছে। বিড়ালটা তার থেকে ৪৮ দূরে ছাড়িয়ে এসেছে, আপন মনেই হেঁটে চলেছে। তবে হঠাৎ করে তার পেছন থেকে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাকার শব্দ ক্রমশ তার দিকে এগিয়ে আসতে থাকে। ডাকটা আগের মতো স্বাভাবিক হলে হয়তো তিনি ভয় পেত না, কিন্তু এই ডাকটা অদ্ভুত, যেন বিড়ালটা রেগে আছে, এখনই তার শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে। তিনি বিড়ালের ডাকের শব্দ শুনে পেছনে তাকায়, আর তখনই দেখতে পারে ওই কালো বিড়ালটা তার সামনে থেকে বাম দিক থেকে ডান দিকে ক্রস করে চলে গেল। তিনি একটু অবাক হলেন। বিড়ালটার আকৃতি দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছে। বিড়ালটা দেখতে মাঝারি সাইজের একটা কুকুরের মতো, তার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। তিনি বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এটা দেখার পর সেখানে তার আর দাঁড়ানোর সাহস হয় না। তখনই বাড়ির দিকে জোরে পা চালাতে থাকে। গণেশ মামা এবার হাঁটতে হাঁটতে একদম বাঁশবাগানের সামনে চলে এসেছে। আর তখনই তিনি শুনতে পারে বাঁশবাগানের মধ্যে থেকে একটা বিড়াল ভয়ঙ্করভাবে ডাকতে ডাকতে তারই দিকে এগিয়ে আসছে। বিড়ালের ডাকার শব্দটা এত ভয়ঙ্কর যে যা শুনে ভয়ে তার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। ভয়ে তিনি ওখানেই দাঁড়িয়ে যায়, সামনে এগোতে পারে না। অনেক সাহস সঞ্চার করে ফোনের টর্চ জ্বেলে সামনে ধরতেই তিনি যা দেখতে পারে তাতেই তার অবস্থা আরো কাহিল হয়ে যায়। তিনি দেখতে পারে একটা কালো কুচকুচে কালো বিড়াল তার দিকে এগিয়ে আসছে। তবে তার আকৃতি সাধারণ কোনো বিড়ালের মতো নয়, যেন একটা বড় গরু বিড়ালের রূপ ধরে তার দিকে এগিয়ে আসছে। তার চোখ দুটো রক্তবর্ণ, সেই চোখে যেন আগুন জ্বলছে। মুখের ফাঁক দিয়ে ধারালো দন্তগুলো বাইরে বেরিয়ে আছে। সাথে বিকট চিৎকার করে ডাকতে ডাকতে সামনে এগিয়ে আসছে। এসব দেখে গণেশ মামার ভয়ে মেরুদণ্ড ঠান্ডা হয়ে যায়। কি করবে বুঝতে পারছে না। আর তখনই ওই বিড়ালটা একইভাবে ডাকতে ডাকতে একদম তার কাছে চলে এসেছে। দুই হাত পা দিয়ে যেন মামার কোলে উঠে আসতে চায়। তখনই তিনি ভয় পেয়ে যায়, নিজের পা দিয়ে বিড়ালটাকে লাথি মারে। কিন্তু কোথায় লাথি মারে? তার সামনে তো কিছুই নেই। এক মুহূর্তে যেন সেখান থেকে বিড়ালটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এটা দেখে গণেশ মামা ভয় পেয়ে যায়। কি হলো বুঝতে পারে না। ভয়ে তার হৃৎপিণ্ডের উন্মাদনা বেড়ে যায়। তিনি আর নিজেকে সামলাতে পারে না। তখনই চিৎকার করে দৌড়াতে থাকে। তবে দৌড়ানোর সময় তিনি অনুভব করেছিল একটা বিড়ালের কান্না যেন তারই পেছনে পেছনে এগিয়ে আসছিল। তবে বাড়ির কাছে আসতেই ওই শব্দটা আর হয় না। কিন্তু বাড়িতে আসার পর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ভয়ে চোখ মুখ উল্টে যায়। বাড়ির আঙিনায় প্রবেশ করতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। গণেশ মামার এমন ভয়াবহ অবস্থা দেখে তার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। কোনো রকমে চোখে মুখে জল দিয়ে মামার জ্ঞান ফিরিয়ে আনে। আর তখনই কী হয়েছে জানতে চাইলে তিনি তাদের সবটা খুলে বলে। যদিও এই ঘটনার পর মামার ৩-৪ দিন জ্বর ছিল, তবে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। কিন্তু ওই রাস্তা দিয়ে গণেশ মামা আর যাতায়াত করতো না। তিনি বলেছিলেন ওটা নাকি কোনো বিড়াল নয়, অন্য কিছু।
অন্য কিছুটা যে কি সেটা আজও জানা হলো না। এই ছিল প্রথম ঘটনা। তবে সত্যি কথা বলতে, অনেকের কাছে শুনেছি রাতের বেলা একা চলার সময় বিড়াল বাম থেকে ডান দিকে গিয়ে রাস্তা কাটলে ব্যাপারটা ভালো কিছু হয় না। আমিও এটা বিশ্বাস করি, কারণ বলা যায় না কে কখন কোন রূপে থাকে। তো এবার দ্বিতীয় ঘটনায় যাওয়া যাক। এই ঘটনাটা ঘটেছে আমার এক দাদার সাথে। আমার থেকে 3 বছরের সিনিয়র। তার নাম অলোক। ঘটনাটা সে যেভাবে বলেছিল আমি সেভাবেই বলছি। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 9-এ পড়ি। তাই প্রায় বছর 8-10 আগের কথা। তখন ফাইনাল পরীক্ষা দিয়ে মামার বাড়ি গিয়েছি। বলে রাখা ভালো, আমার মামার বাড়ি বীরভূমের ওইদিকে। ছোট্ট একটা গ্রাম, চারপাশে সুন্দর ধান ক্ষেত, সবুজ গাছপালা, নদ নদী, পুকুরে ভরপুর। ডিসেম্বরের সময় আমিও আমার মামার ছেলে রজতদা বিকেলবেলায় দুজন মিলে মাঠে গিয়েছি। এই শীতের সময় খেজুরের রস খেতে আমাদের বেশ ভালো লাগে। আর মামাদের মাঠে অনেক খেজুর গাছ আছে। প্রতি বছর আমি আর রজতদা মিলে এই সময় মাঠে খেজুরের রস খেতে যেতাম। সেদিন বিকালের পর আমি আর রজতদা বের হয়েছি। হাঁটতে হাঁটতে মাঠে এসেছি। তার পাশে শীতের নতুন সবজি, আলু, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের কলি, আরও নাম না জানা অনেক কিছুই আছে। তাই দেখতে দেখতে আমরা খেজুর গাছের দিকে এগিয়ে যাই। কিছুটা আসতেই দেখতে পারি খেজুর গাছে মাটির ভাঁড় বাঁধিয়ে রাখা আছে। রজতদা বলল, এখন তো ওলা রস, এই রসে নোংরা থাকে, আর একটু রাত হলে ভালো ক্লিয়ার রস পাওয়া যাবে, সেটা খেতে ভালো লাগবে, কি করবি বল? আমি তখন বললাম, ঠিক আছে দাদা, রাত করে না হয় বাড়িতে যাব, এতক্ষণ এদিকে ওদিকে ঘুরে আসি চল। কথাটা বলে আমরা দুজনই মাঠের মধ্যে ঘুরতে থাকি। পাশের শশা ক্ষেত থেকে শশা তুলে নিয়ে দুজন খেতে খেতে মাঠের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। এইভাবে প্রায় ঘন্টাখানেক কেটে যায়। তার পাশে দিনের আলো কমে গিয়ে ঘন কুয়াশা জমা শুরু করেছে। এত ঘন কুয়াশা যে এক হাত দূরে যদি কেউ দাঁড়িয়ে থাকে তবুও তাকে দেখা যাবে না। আমরা তখন আর কথা না বলে তাড়াতাড়ি খেজুর বাগানের কাছে চলে আসি। কুয়াশার মধ্যে খেজুর গাছ থেকে ভাঁড় পেরে রস খেতে থাকি। দুজন পেট ভরে রস খাই। রস খেয়ে আরেকটু এদিক ওদিক ঘোরাঘুরি করি। সন্ধ্যা অনেকক্ষণ আগেই পার হয়েছে। তবে এই অন্ধকারে আমাদের চলতে কোনো অসুবিধা হচ্ছে না। আমার ছোট বাটন ফোনটা সাথেই ছিল। তার টর্চ জ্বালিয়ে আমরা পথ দেখে এগিয়ে চলেছি। মাঠ থেকে বাড়ির দূরত্ব অনেকটা বেশি। মাঠ থেকে হেঁটে বাড়ি যেতে ঘন্টাখানেক সময় লাগে। তবে রাস্তার মাঝামাঝি একটা জায়গায় মুসলিমদের একটা গোরস্থান আছে। সেখানে মুসলিমরা মারা গেলে কবর দেওয়া হয়। গোরস্থানটা অনেক দিনের পুরানো। চারপাশে বড় বড় গাছপালাও আছে। তবে ভয়ের কিছু নেই। শুনেছি এতদিনে কারোর কোনো অনিষ্ট হয়নি। অন্ধকারের মধ্যে আমরা দুজন হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের সামনে এসেছি। চারপাশে কুয়াশা জমে আছে। আমি কবরের দিকে তাকাই। কুয়াশার কারণে কিছুই দেখতে পারি না। তবে পেছন থেকে হঠাৎ করে রজতদা বলে ওঠে, অলক, কিছু শুনতে পাচ্ছিস? কথাটা শুনে আমি কান খাড়া করে শোনার চেষ্টা করি, কিন্তু কোনো কিছুই বুঝতে পারি না, আর শুনতেও পারি না। আরে এও জানি না রজতদা কি শুনতে বলছে। আমি একটু কৌতূহল হয়ে বললাম, কি শোনার কথা বলছিস দাদা? তখন রজতদা যা বলল তা শুনে আমি অবাক হলাম, তবে ভয় পেলাম না। সে বলল, শুনতে পাচ্ছিস না? কবরের মধ্যে থেকে কতগুলো মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। জানিস, সন্ধ্যার পর এখানে আসলে এমন কান্নার শব্দ শোনা যায়। গ্রামের লোকেরা বলে এখানে নাকি রাতের বেলা মরা মানুষগুলো জেগে ওঠে। রজতদার কথা শুনে ভয়ে বুকটা কেঁপে ওঠে। তবে নিজেকে সামনে নিয়ে কান খাড়া করে শব্দটা শোনার চেষ্টা করি, কিন্তু
কোনো কিছু শুনতে পারি না। কেন জানি না মনে হয় রজতদা আমার সাথে মজা করছে, মিথ্যে ভয় দেখানোর জন্য বানিয়ে বানিয়ে এইসব বলছে। এমনিও আমি প্রতিবার গ্রামে এলে ও আমাকে কোনো না কোনোভাবে ভয় দেখাবেই। আমি তাই বললাম, কোথায়? আমি তো কোনো কান্নার শব্দ শুনতে পারছি না। তুই মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছিস, তাই না? রজতদা এবার সরাসরি আমার চোখের দিকে তাকায়, মুখটা গম্ভীর করে বলল, আমি কোনো মিথ্যা কথা বলছি না ভাই, সত্যি কথা বলছি। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে চলেছে, যেন তাদের খুব কষ্ট হচ্ছে, ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি রজতদার কথা একদমই বিশ্বাস করি না, কারণ আমি কোনো কান্নার শব্দ শুনতে পারছি না। তাছাড়াও রজতদা আমাকে প্রায় এইভাবে ভূতের ভয় দেখাতো, হয়তো এখন এই অবস্থায় ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমি বললাম, আচ্ছা তাই যদি হয় তাহলে চল কবরস্থানের ভেতরে গিয়ে দেখে আসি কে কান্না করছে। আমার কথা শুনে রজতদা ভয় পেয়ে যায়, চমকে উঠে বলল, এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি হাসতে হাসতে বললাম, ঠিক থাকবে না কেন, সব কিছুই ঠিক আছে। তুই আমাকে ভয় দেখাবি আর আমি ভয় পাবো? আমি এর সেই ছোট্টটি নেই, বুঝলি তো? রজতদা আর কোনো কথা বলে না, তবে ও রীতিমতো ভয় পাচ্ছে, মুখ শুকিয়ে গিয়েছে। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে বলল, সত্যি কবরস্থানে যাবি? আমি হাসতে হাসতে বললাম, অবশ্যই, চল তোর ভূত বাবাজিকে একটাবার দেখে আসি। আমার কথা শুনে রজতদা প্রথমে ভয় পেলেও কেন জানি না রাজি হয়ে যায়। তবে রাজি না হলেই হয়তো ভালো হতো, তাহলে জীবনে কখনো এমন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হতো না। তোর সময় নষ্ট না করে আমরা কবরস্থানের ভেতরে এগিয়ে যাই। আমি আগে আগে হাঁটতে থাকি, রজতদা আমার পেছনে পেছনে হাঁটছে। বাঁশের বেড়া পার করে আমরা কবরস্থানের সামনে চলে আসি। কুয়াশার মধ্যে দূর পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে মাথার উপর তাদের আলো থাকায় ও টর্চের আলোতে পথ দেখে আমরা একদম কবরস্থানের মাঝখানে এসে দাঁড়াই। চারপাশে তাকাতেই বুঝতে পারি কবরস্থানটা বেশ বড়, চারিদিকে বাঁশের বেড়া দেওয়া, অনেকগুলো নতুন কবর পাশে দেওয়া হয়েছে, আর মাঝখান দিয়ে যাওয়া আসার জন্য ছোট্ট একটা রাস্তা। আমি আর রজতদা হাঁটতে হাঁটতে কবরস্থানের একদম মাঝখানে এসে দাঁড়িয়েও কোনো শব্দ শুনতে পারছি না। ওইদিকে রজতদা ভয়ে ভয়ে বলছে, সামনে কেউ কান্না করছে। বাবা গো, কি ভয়ানক কান্নার শব্দ, আমার খুব ভয় করছে। আর থাকতে হবে না ভাই, চল এখান থেকে বের হই তাড়াতাড়ি। তখনও পর্যন্ত আমি কারোর কান্নার শব্দ শুনতে পারিনি, তবে শব্দটা শোনার চেষ্টা করি। কান খাড়া করে এদিক ওদিক দেখতে থাকি, কিন্তু কোনো কিছু শুনতে পারছি না। কেন জানি না আমার সাথে এমন কেন হচ্ছে, আমি কেন শুনতে পারছি না। ফোনের টর্চ জ্বালিয়ে চারপাশে দেখার চেষ্টা করছি, কিছুই দেখতে পারছি না। অথচ রজতদা রীতিমতো ভয়ে কাঁপছে। আমি সাহস করে আর একটু সামনে এগিয়ে যাই। পুরাতন কবরের সামনে আসতেই আমার চোখে অদ্ভুত একটা দৃশ্য ধরা পড়ে। এইবার কেন জানি না সারা শরীর ঠান্ডা হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ভয় ভয় লাগছে। মৃদু টর্চের আলোতে দেখতে পারি প্রতিটা কবরের উপরে একটা করে কালো বিড়াল বসে আছে। তাদের চোখ রক্তবর্ণ, তবে চোখে যেন আগুন ভাটার মতো জ্বলছে। তারা সবাই এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে আছে আর শব্দ করে ডাকছে। ব্যাপারটা দেখে সত্যি আমার অদ্ভুত লাগে। তাই আমি রজতদাকে জিজ্ঞাসা করি, রজতদা তুই কি দেখতে পারছিস? কবরের উপর কালো বিড়াল বসে আছে। পেছন থেকে রজতদার কাপা গলার জবাব আসে, ওরা বিড়াল না, এক একটা পিশাচ, তাড়াতাড়ি পালা, না হলে ওরা আমাদের সর্বনাশ করবে। কথাটা শুনতেই আমি সারা শরীর কেঁপে ওঠে, আর তখনই সামনে তাকাই, স্পষ্ট দেখতে পারি ওই বিড়ালগুলোর আকার ক্রমশ বড় হতে শুরু করেছে। ছোট্ট বিড়ালগুলো একটু একটু করে বড় হচ্ছে আর ভয়ঙ্করভাবে চিৎকার করছে।
এক এক একটা বড় কুকুরের মতো হয়ে গিয়েছে। অদ্ভুত শব্দ বের হচ্ছে ওদের মুখ থেকে। আর তখনই ওরা আমাদের দিকে তাকায়। আর দেখতে পারি ওই বিড়ালগুলোর চোখ আগুনের মতো জ্বলছে, মুখে হিংস্র চাহনি, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। ঐশাচিক চিৎকার শুরু করেছে। চারপাশে ঝড়ের মতো পরিবেশের সৃষ্টি হয়েছে। বারংবার বজ্রপাত হচ্ছে। এটা থেকে কলিজা শুকিয়ে যায়, হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসতে চায়। ভয়ে থরথর করে কাঁপতে থাকি। আর আমাদের এখানে দাঁড়িয়ে থাকার সাহস হয় না। তখনই দুজন চিৎকার করতে করতে দৌড়ে পালাই। দৌড়ানোর সময় পেছন থেকে অনেকগুলো বিড়ালের ভয়ঙ্কর গর্জন শুনেছিলাম। মনে হয়েছিল তখনই মারা যাব, আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন আমরা প্রাণে রক্ষা পাই। তবে ওই দৃশ্য দেখার পর আমাদের দুজনের প্রচণ্ড জ্বর আসে। কোনোভাবেই জ্বর সারছিল না। শেষে মামাকে সব কথা খুলে বললে তিনি আমাদের খুব বকাবকি করেন। তবে কোনো এক তান্ত্রিক ডেকে এনে জল পড়া, তেল পড়া আর গাছটা ওষুধ দিয়ে আমাদের সুস্থ করে তোলে। তবে তান্ত্রিক একটা কথা জানিয়েছিল। তিনি বলেছিলেন সেদিন আমরা যাদের দেখেছিলাম ওরা জিন, মানে নরকের পিশাচ। ওখানে যদি আর বেশি সময় থাকতাম তবে নাকি ওরা আমাদের ক্ষতি করত। সেদিন ওই রাতে যা দেখেছিলাম তা কোনোদিনও ভুলতে পারবো না। কথাটা মনে পড়লে এখনো ওই বিড়ালের বীভৎস রূপের কথা মনে পড়ে। ভয়ে কলিজা শুকিয়ে যায়। সত্যি ভূত বলে কিছু আছে। এই ছিল আজকের ঘটনা। আসলে আমরা যা দেখি তার বাইরেও পৃথিবীতে এমন কিছু আছে তার শব্দ দিয়ে বোঝানো যায় না। ওরা বিভিন্ন রূপ ধরে মানুষের সামনে আসে, ক্ষতি করে, আবার কখনো উপকারও করে। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।